গঙ্গার ভোরের আলোয় শুরু হতো বাংলার রেশম যাত্রা, এক সূক্ষ্ম সুতো যা বিশ্ব বাণিজ্যে দেশকে যুক্ত করেছিল। একটি সাধারণ তাঁতঘরেই জন্ম নিত সেই রেশম, যার মসৃণতা ইউরোপের রাজদরবারেও বিস্ময় জাগাত। মুর্শিদাবাদ ছিল রেশম বাণিজ্যের কেন্দ্র, যেখানে প্রতিদিন লেনদেনে বদলে যেত সম্পদের হিসাব। তুঁতপাতায় বড় হওয়া রেশম পোকাই গড়ে তুলেছিল বাংলার অর্থনীতির শক্ত ভিত্তি। একটি ছোট কোকুন খুলে বের হতো সোনালি সুতো, যা পরিণত হতো বিশ্ববাজারের মূল্যবান সম্পদে। নদীপথ ছিল বাণিজ্যের প্রাণ। এই পথেই রেশম পৌঁছাত দূর সমুদ্র বন্দরে। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার রেশমে বিপুল সম্ভাবনা দেখে এখানে বাণিজ্য কেন্দ্র স্থাপন করে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্রুত প্রভাব বাড়িয়ে রেশম বাণিজ্যে নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করে। চাহিদা বাড়ার সাথে উৎপাদন বাড়ল, শ্রমের মূল্য সবসময় ন্যায্য থাকত না। প্রতিটি মাপ, প্রতিটি ভাঁজ ছিল নিখঁত, যে কারণ এই কাপড় শুধু স্থানীয় বাজারের জন্য নয়, ইউরোপের অভিজাত সমাজে বাংলার রেশম বিলাসিতা আর মর্যাদার প্রতীক হয়ে ওঠে। সমৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে করের বোঝা, যা স্থানীয় উৎপাদকদের চাপে ফেলে। মূল্য নির্ধারণের ক্ষমতা ধীরে ধীরে বিদেশি কোম্পানির হাতে কেন্দ্রীভূত হতে থাকে। শ্রমিকের দক্ষতা ছিল অটুট, কিন্তু ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছিল। বাংলা থেকে ইউরোপ পর্যন্ত এই বাণিজ্য পথ অর্থনৈতিক সংযোগের নতুন দিগন্ত খুলে দেয়। গুদাম ভর্তি রেশম ছিল সম্পদের চিহ্ন, কিন্তু নিয়ন্ত্রণ ছিল অন্যের হাতে। বন্দরে সারিবদ্ধ জাহাজ জানিয়ে দিত বাংলার বাণিজ্যিক গুরুত্ব কতটা বেড়েছে। রেশম বাণিজ্য অনেক পরিবারকে এনে দিয়েছিল সচ্ছলতা আর নতুন সামাজিক অবস্থান। অর্থনৈতিক শক্তি ধীরে ধীরে রাজনৈতিক প্রভাবও বিস্তার করতে শুরু করে। তবে এই সমৃদ্ধির আকাশে তখনই জমতে শুরু করেছিল পরিবর্তনের মেঘ। বাংলার রেশম ইউরোপে পৌঁছে মান যাচাইয়ের কঠোর প্রক্রিয়ার মধ্যে যেত, কারণ এর গুণমান ছিল অসাধারণ। বিদেশি কোম্পানিগুলো বাংলার গুরুত্বপূর্ণ বন্দর ও শহরে নিজেদের বাণিজ্য ঘাঁটি শক্ত করতে শুরু করে। অগ্রিম অর্থের বিনিময়ে তাঁতিদের উৎপাদন বাধ্যতামূলক করা হতো, ফলে স্বাধীন বাজার ধীরে সংকুচিত হয়। চুক্তির ভাষা ছিল জটিল, কিন্তু তার প্রভাব ছিল সরল। উৎপাদনের নিয়ন্ত্রণ বিদেশি হাতে কেন্দ্রীভূত। সংরক্ষিত রেশম সরাসরি কোম্পানির নিয়ন্ত্রণে যেত, স্থানীয় বণিকদের ভূমিকা কমে আসতে থাকে। আয়ের নিশ্চয়তা থাকলেও মূল্য নির্ধারণের স্বাধীনতা হারিয়ে তাঁতিরা পড়ে যায় অনিশ্চয়তায়। নদীপথ ব্যস্ত হয়ে ওঠে, কারণ রেশম রপ্তানির পরিমাণ দ্রুত বাড়ছিল। বিশ্ব মানচিত্রে বাংলা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে আলাদা গুরুত্ব পেতে শুরু করে। স্থানীয় বাজারে দাম কমিয়ে কোম্পানিগুলো নিজেদের মুনাফা নিশ্চিত করত। বাণিজ্যের প্রভাব প্রশাসনিক সিদ্ধান্তেও প্রতিফলিত হতে থাকে। অর্থনীতি আর রাজনীতি জড়িয়ে পড়ে। প্রতিটি গজ রেশম নির্দিষ্ট মানদণ্ডে মাপা হতো, যাতে রপ্তানির মান অটুট থাকে। অতিরিক্ত কর আর শুল্ক উৎপাদকদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে থাকে। ইউরোপীয় বাজারে বাংলার রেশম নিলামে উচ্চ মূল্যে বিক্রি হতো নিয়মিতভাবে। জানি উৎপাদন বাড়লেও শ্রমিকের জীবনে স্বস্তি ততটা বাড়েনি। সংখ্যা বাড়ছিল, লাভ বাড়ছিল, কিন্তু সেই লাভের ভাগ ছিল অসম। স্থানীয় বণিকরা ধীরে ধীরে নিজেদের প্রভাব হারাতে শুরু করেছিল। বিদেশি পতাকাবাহী জাহাজ তখন বাংলার বাণিজ্য পথে আধিপত্যের প্রতীক। দক্ষ হাত থামেনি, কিন্তু বাজারের নিয়ন্ত্রণ
তাদের নাগালের বাইরে চলে যায়। হিসাবের অঙ্কে সমৃদ্ধি স্পষ্ট ছিল, তবে তার সুফল সবার মাঝে সমানভাবে পৌঁছায়নি। বাংলার রেশম তখনও বিশ্বজুড়ে চাহিদা সম্পন্ন, কিন্তু অর্থনৈতিক ভারসাম্য বদলে যেতে শুরু করেছে। রেশম উৎপাদন চলছিল আগের মতো, কিন্তু বাজারের নিয়ন্ত্রণ আর স্থানীয় হাতে ছিল না। চুক্তির শর্ত কঠোর হয়ে ওঠে, যাতে সুনির্দিষ্ট পরিমাণ সরবরাহ নিশ্চিত থাকে। দামের স্বাধীনতা হারিয়ে উৎপাদকরা নির্ধারিত মূল্যে রেশম দিতে বাধ্য হচ্ছিল। স্বাধীন ব্যবসায়ীদের ভূমিকা সংকুচিত হয়ে পড়ে কোম্পানি নির্ভর ব্যবস্থায়। রপ্তানি বেড়েই চলছিল, কিন্তু আয়ের সিংহভাগ চলে যাচ্ছিল বিদেশি তহবিলে। অর্থনৈতিক শক্তির সঙ্গে প্রশাসনিক প্রভাবও ধীরে ধীরে সংযুক্ত হয়ে যায়। উৎপাদন বাড়লেও শ্রমিকের আয় অনুপাতে বাড়ছিল না। গুদাম পূর্ণ থাকলেও প্রকৃত মুনাফার হিসাব ছিল অসম। একক ক্রেতা ব্যবস্থায় বাজারের প্রতিযোগিতা কার্যত কমে আসে। দক্ষতা অটুট ছিল, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তাদের নাগালের বাইরে চলে যায়। রপ্তানির পরিমাণ ইতিহাসে নতুন রেকর্ড গড়ছিল নিয়মিতভাবে। তবে এই আয় গ্রামীণ অবকাঠামোয় সমানভাবে প্রতিফলিত হচ্ছিল না। বন্দর এলাকার দৃশ্যই জানিয়ে দিচ্ছিল শক্তির কেন্দ্র কোথায় সরে গেছে। সময়ের চাপ বেড়েছিল, কারণ নির্ধারিত সময়ে সরবরাহ বাধ্যতামূলক ছিল। স্থানীয় ব্যবসায়ীরা বুঝতে পারছিল পুরনো স্বাধীন বাণিজ্য আর আগের মতো নেই। নদী একই ছিল, কিন্তু তার বয়ে আনা সম্পদের দিক নির্দেশ বদলে গেছে। নতুন নিয়ম উৎপাদন ও বিপণন ব্যবস্থাকে আরও কেন্দ্রীভূত করে তোলে। সংরক্ষিত রেশম সরাসরি কোম্পানির নিয়ন্ত্রণে চলে যাচ্ছিল। শিল্প টিকে ছিল, কিন্তু স্বাধীন অর্থনৈতিক শক্তি ক্রমে দুর্বল হয়ে পড়ে। বাংলার রেশম এখনও বিশ্বে চাহিদা সম্পন্ন, কিন্তু তার নিয়ন্ত্রণ আর বাংলার হাতে নেই। উৎপাদন চলছিল, কিন্তু আগের সেই আত্মবিশ্বাস আর স্বাধীনতা আর চোখে পড়ছিল না। সংরক্ষিত রেশমের প্রতিটি গাঁট কোম্পানির হিসাবের আওতায় নিবিড়ভাবে পর্যবেক্ষিত হতো। অগ্রিম ঋণের চক্রে অনেক উৎপাদক দীর্ঘমেয়াদে নির্ভরশীল হয়ে পড়ে। বেতন একক ক্রেতা ব্যবস্থায় স্বাধীন বাজারের প্রতিযোগিতা কার্যত বিলুপ্ত হয়ে যায়। যে আয়ের স্থিতিশীলতা থাকলেও মূল্যবৃদ্ধি ও করের চাপ জীবনকে কঠিন করে তোলে। রপ্তানি প্রবাহ থামেনি, কিন্তু সেই সম্পদ বাংলায় পূর্ণমাত্রায় ফিরে আসছিল না। অনেক স্বাধীন বণিক ধীরে ধীরে বাজার থেকে সরে যেতে বাধ্য হয়। নতুন বিধিনিষেধ উৎপাদন ও বিপণন প্রক্রিয়াকে আরও কেন্দ্রীভূত করে। দক্ষ হাত কাজ করছিল নিরবচ্ছিন্ন, কিন্তু সিদ্ধান্ত ছিল দূরবর্তী কার্যালয়ে। রপ্তানি আয়ের অঙ্ক বাড়ছিল, তবে আঞ্চলিক উন্নয়নে তার প্রতিফলন সীমিত ছিল। রেখমর স্তূপশীল সমৃদ্ধির প্রতীক, যেহেতু মালিকানার প্রশ্ন জটিল হয়ে ওঠে। গ্রামে ক্রয় ক্ষমতা ধীরে ধীরে সংকুচিত হতে শুরু করে। বন্দরের দৃশ্যই জানিয়ে দিচ্ছিল শক্তির কেন্দ্র কোথায় স্থির হয়েছে। সময়ের চাপ বেড়েছিল, কারণ বিলম্ব মানেই আর্থিক জরিমানা। স্থানীয় সমাজে অর্থনৈতিক ভারসাম্য নিয়ে উদ্বেগ বাড়তে থাকে।
নদী আগের মতোই বয়ে চলেছে, কিন্তু তার বয়ে আনা সম্পদের দিকনির্দেশ বদলে গেছে। বাণিজ্যিক সিদ্ধান্ত এখন বহিরাগত শক্তির প্রাধান্যে নির্ধারিত হচ্ছিল। উৎপাদন টিকে থাকলেও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা স্পষ্ট হয়ে ওঠে। বাংলা বিশ্ব বাণিজ্যের কেন্দ্রে থেকেও নিয়ন্ত্রণ হারানোর বাস্তবতা অনুভব করছিল। রেশমের শক্তি এখনও ছিল, কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা ক্রমে ক্ষীণ হয়ে পড়ছিল। একসময়ের ব্যস্ত তাঁতঘরে এখন গতি কমে এসেছে, উৎপাদনের ধারাবাহিকতা ভাঙতে শুরু করেছে। স্বাধীন বাজার সংকুচিত হওয়ায় অনেক ছোট ব্যবসা টিকে থাকতে পারেনি। কিছু পরিবার রেশম ছেড়ে অন্য পেশায় যেতে বাধ্য হয়েছিল। চাহিদা থাকলেও নিয়ন্ত্রণ কেন্দ্রিক ব্যবস্থায় উৎপাদকদের লাভ কমে যায়। বাণিজ্য নীতির পরিবর্তন স্থানীয় শিল্পের স্বায়ত্তশাসন আওয়ে সীমিত করে। এক সময়ের ব্যস্ত নদীপথে রপ্তানির গতি ধীরে কমতে শুরু করে। গ্রামীণ অর্থনীতিতে স্থবিরতার প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। মুনাফার হিসাব অন্যত্র জমা হলেও স্থানীয় শক্তি দুর্বল হয়ে পড়ে। প্রজন্মের দক্ষতা টিকে থাকলেও বাজার কাঠামো বদলে গেছে স্থায়ীভাবে। বিশ্ব বাণিজ্যে বাংলার অবস্থান ধীরে ধীরে গুরুত্ব হারাতে থাকে। তথ্য প্রমাণ করে, অর্থনৈতিক শক্তি নিয়ন্ত্রণহীন হলে তার স্থায়িত্ব কমে যায়। সমৃদ্ধির স্থাপনা দাঁড়িয়ে থাকলেও তার ভেতরের গতি আর আগের মতো ছিল না। মানুষ টিকে ছিল, কিন্তু শিল্পের পুরনো কাঠামো আর ফিরে আসেনি। গঙ্গা একইভাবে বয়ে গেছে, ইতিহাসের উত্থান পতনের সাক্ষী হয়ে। এই সূক্ষ্ম রেশম আজও স্মরণ করিয়ে দেয় একসময়ের অর্থনৈতিক শক্তিকে। বাংলার রেশম প্রমাণ করে, দক্ষতা ও সম্পদ থাকলেই স্থায়ী শক্তি নিশ্চিত হয় না। তবুও ঐতিহ্য আজও বেঁচে আছে নতুন প্রজন্মের হাতে। ইতিহাসের শিক্ষা ভবিষ্যতের পথ নির্দেশ হয়ে দাঁড়ায়। অর্থনৈতিক উত্থান ও পতনের এই গল্প স্মরণ করায় ভারসাম্যের গুরুত্ব। বাংলার রেশম একদিন বিশ্বকে ছুঁয়েছিল, আর তার ইতিহাস আজও অর্থনৈতিক শিক্ষার উজ্জ্বল অধ্যায়।